সরি, আমি আপনাদেরকে একটু সময় নিলাম। আচ্ছা, মনে হয় প্রথম স্লাইড না, প্রথম ইন্টারোডাক্টরি স্লাইডে যেতে হবে। একটু যাবেন মনে হয়। আচ্ছা, আমি ধন্যবাদ আজকে আমাকে এখানে দেওয়ার জন্য। তো আজকে আমার সেশনটা হচ্ছে, আমি একটু পড়ি, রিথিঙ্কিং গ্লোবাল ইন্টারনেট গভর্নেন্স ফ্রম দ্য রাইট বেসড অ্যাপ্রোচ। আমি মজা করে বলি যে এটা টাইটেলটা অন্যরকম হতে পারতো। আমাদের দেশের বাড়িতে একটা আছে, প্রভাব আছে, সেটা হচ্ছে কিসের মধ্যে কি পান্তা ভাতে কি। আমি হচ্ছি একজন লয়ের টিচার, উকিলের লাইসেন্স আছে, কিছুদিন প্র্যাকটিসও করেছিলাম। তো আমি আবার কোথায় ল আর কোথায় হচ্ছে ইন্টারনেট, কোথায় টেকনোলজি, একটা গোজামিল, কি একটা অবস্থা, কিসের মধ্যে কি পান্তা ভাতে কি। তো আজকে আসলে আপনাদের সামনে কিছু আমার ফুড ফর থট আছে, মানে চিন্তার খোরাক আছে, যেটার কিছু অ্যান্সার হয়তো আমি জানলেও সঠিক জানি কিনা সেটা আজকে আপনাদের সামনে উপস্থাপন করব। কিছু জিনিসের উত্তর আসলে আমি জানি না, যেটা আপনাদের থেকে হয়তো জেনে নিব। ঠিক আছে, তো এই কারণে আমি আসলে এই টপিকটা নিয়ে আজকে কথা বলতে চাই। কথা বলার আগে, যখন আমি বলছি যে গ্লোবাল ইন্টারনেট গভর্নেন্স, এটার সাথে কিন্তু আপনার রুলস অ্যান্ড রেগুলেশনসের কিছু কথাবার্তা আছে। কেন আসলে আপনাদের মতো যারা টেক গাই আছে তাদের এই গ্লোবাল ইন্টারনেট গভর্নেন্সটা নিয়ে একটু আলোচনা করা দরকার, সেটা আপনারা আশা করি এই সেশনের পরে একটু হলেও আপনারা হয়তো অনুধাবন করতে পারবেন। তো ভাইয়াকে ধন্যবাদ আমাকে আমার একটা ইন্ট্রোডাকশন দেওয়ার জন্য। গতকাল আমি আসলে শ্রীলঙ্কায় ছিলাম একটা রিসার্চের কাজটাও আপনাদের সাথে রিলেটেড। সেটা হচ্ছে বাংলাদেশ, ইন্ডিয়া এবং শ্রীলঙ্কার যে এই সোশ্যাল মিডিয়া রেগুলেশনসগুলি আছে সেগুলোর একটা কম্পারেটিভ অ্যানালাইসিস, মানে বাংলাদেশ, ইন্ডিয়া, শ্রীলঙ্কা যত রকম ল আছে সবগুলোকে আমরা কম্প্যারিজন করেছি, এবং করে এটা আসলে কোথায় কোথায় গ্যাপ আছে, এবং ভবিষ্যতে টেক প্ল্যাটফর্মগুলো যদি বাংলাদেশ, ইন্ডিয়া, শ্রীলঙ্কাতে যদি কাজ করতে চায়, স্পেশালি প্ল্যাটফর্ম রিলেটেড কোনো কাজ, কী ধরনের লিগ্যাল ব্যারিয়ার তারা ফেস করতে পারে সেটা নিয়ে একটা রিসার্চ। হয়তো ভবিষ্যতে আপনাদের সাথে এটা নিয়ে আরও আলোচনা হবে। আচ্ছা, তাহলে আমি প্রথমে একটু শুরু করব একটা বেসিক ধারণা দিয়ে। কেন আমি এটা দিয়ে শুরু করবো, একটু রসকসীন কথাবার্তা, বাট আমি চেষ্টা করবো আপনাকে ধারণা দেওয়ার জন্য। কারণ আমরা যখন কথা বলি, আইন নিয়ে কথা বলি, রুলস অ্যান্ড রেগুলেশনস নিয়ে কথা বলি, বেসিক জিনিসটা একটু জানা দরকার। ল বলতে আমরা কি বুঝাই? তো অনেক সময় যারা ল স্কুলগুলিতে ল পড়ে তাদেরকে শেখানো হয় যে অস্টিন সাহেব বলে গেছে যে ল ইজ আ কমান্ড অফ সভেরিন। এটা একটু একাডেমিক ভাষা, আমি একটু জনগণের ভাষায় বলি। আমার দেশের বাড়ি হচ্ছে কুমিল্লা, তো কুমিল্লাতে একটা শব্দ আছে সেটাকে বলে হ্যাডাম। ঠিক আছে, তো যার হ্যাডাম আছে বাঘ এবং ছাগলকে এক ঘাটে জল খাওয়াতে, সে যেটা বলবে সেটাই আইন। ঠিক আছে, তার মানে সেটাকে আমরা একাডেমিক ভাষায় বলি সভরেন কমান্ড। তাহলে যেখানে ডেমোক্রেসি আছে, মনে করেন বাংলাদেশের সভরেন কমান্ডটাকে পার্লামেন্ট। আপনি যদি সৌদি আরবে যান, সভরেন কমান্ডকে বাদশাহ। আপনি যদি ইউকেতে যান, তাহলে সভরেন কমান্ডকে রানী। তার মানে তাদের থেকে যেই রুলস অ্যান্ড রেগুলেশনসটা আসবে সেটাই হচ্ছে আইন। তার মানে আপনি আমি যাই বলি না কেন, যত কথাই বলি না কেন, দিন শেষে টেক সেক্টরের আইনগুলো কোথায় তৈরি হচ্ছে? ওই পার্লামেন্টে। ঠিক আছে, আচ্ছা, তার মানে পার্লামেন্টে কি হচ্ছে সেটা গুরুত্বপূর্ণ। পার্লামেন্টে কি আসলে আইন নিয়ে কথা হচ্ছে না নাচ গানা হচ্ছে, সেটা নিয়েও আসলে জনগণের খেয়াল রাখতে হবে যে টেক সেক্টর রিলেটেড পলিসি আসলে প্রপার পলিসি হচ্ছে কিনা। আচ্ছা, আরেক ধরনের হচ্ছে যে ল আসলে তৈরি হয়, জিএফরি রবার্টসন বলেছে যে সোশ্যাল যে ইনস্টিটিউশনগুলো এবং গভর্নমেন্ট ইনস্টিটিউশনগুলো সেটার যেই ইন্টারাকশন, সেটা যেমন এই যে পরিবার কিন্তু একটা সোশ্যাল ইনস্টিটিউশন, আপনার এলাকার সমাজ কিন্তু একটা সোশ্যাল ইনস্টিটিউশন। ঠিক আছে, আপনার এলাকার মসজিদ, মাদ্রাসা, মন্দির, এরা সোশ্যাল ইনস্টিটিউশন। ওরা যেই নর্মসগুলি তৈরি করবে সেটা হচ্ছে ল। এর বাইরে কিন্তু আমরা যাই না। ঠিক আছে, এর বাইরে কিন্তু আমরা যাওয়ার সুযোগ নাই। থার্ড হচ্ছে ইউসেফ রেজ বলেছে যে আপনার আমার কনফ্লিক্টিং ইন্টারেস্টকে যখন কি করে মেডিয়েট করে, সেটা হচ্ছে আইন। মানে উনি বলছেন আমাম আর উনি বলছেন জাম। কি সমস্যা? স্টেটের মধ্যে কি আমরা আম অ্যালাউ করবো নাকি জাম অ্যালাউ করবো? একজন বললো কাঁঠাল। এই যে তিনটা কনফ্লিক্টিং গ্রুপের ইন্টারেস্ট নিয়ে, এটাকে যদি টেক প্ল্যাটফর্মে বলি, মনে করেন যে আজকে আমরা বললাম যে বাংলাদেশে ডাটা সেন্টার হয়ে বাংলাদেশে এটার মধ্যে ডাটা স্টোর করতে হবে। এই তো গুগল, ফেসবুক তো খেপে যাবে। হ্যাঁ, আর ডাটা সেন্টারের লোকেশন এভাবে রিভিল থাকবে? হ্যাঁ, তারা $বিলিয়ন খরচ করতেছে একদম সমুদ্রের তলদেশে যে ফিজিক্যাল লোকেশনের ডাটা সেন্টারে লাগতেছে, আর এখানে বাংলাদেশ আইন করে বসে আছে, মানে করতে যাচ্ছে যে বাংলাদেশে অবস্থিত ডাটা সেন্টারে ফিজিক্যাল লোকেশনের যে সেন্টার সেখানে নাকি ডাটা রাখতে হবে।
অ্যান্ড আমি জানি না ভবিষ্যতে টেক প্ল্যাটফর্মগুলো বিজনেস করতে আসবে কিনা বাংলাদেশে, আই রিয়েলি ডাউট। আচ্ছা, লাস্ট হচ্ছে জর্জ রুসো ক্লাসিক, যে বলছে যে মানুষ সোশ্যাল অ্যাগ্রিমেন্ট করে যেই ডাটা ইয়াগুলি করবে, ল রেগুলেট করবে, সেগুলি হচ্ছে ল। মানে এটা আমি আপনাকে কেন বললাম, এটা হচ্ছে 2 ডাইমেনশনাল স্পেসে, মানে ফিজিক্যাল স্পেসে আইনের সংজ্ঞা, কিন্তু সাইবার স্পেসের রেগুলেশন একটু ডিফারেন্ট। এখন আসি আসল কথায়, আমি আপনাকে ক্লাসিক লয়ের আলোচনাটা দেখালাম, এখন সাইবার স্পেসের কথাটায় আসি। এই যে এই ছবিটা দেখেন, আপনি যতই চেষ্টা করি না কেন, যতই আমার ফেরারি থাকুক না কেন অথবা অ্যাস্টন মার্টিন থাকুক না কেন, আমাকে কিন্তু এই যে রোড বাম্পের কারণে কি করতে হবে, স্পিড স্লো করতেই হবে, টেকনো রেগুলেশন। অথবা এটা দেখেন, বাই ডিফল্ট গাড়িগুলি কিন্তু কি বিভিন্ন ডিরেকশনে চলে যাচ্ছে, সংঘর্ষ হওয়ার সুযোগ নাই, টেকনো রেগুলেশন, আর অনেকে বলে আর্কিটেকচারাল রেগুলেশন, ঠিক আছে। অথবা এই যে এটা একটা ক্লাসিক উদাহরণ, আমি চাইলেও কিন্তু ওই দরজার ওই পাশে যেতে পারবো না যতক্ষণ না আমি আমার বায়োমেট্রিক কি দিচ্ছি, ফুটপ্রিন্ট না দিচ্ছি। তার মানে আপনি আর আমার বিহেভিয়ারকে কিভাবে রেগুলেট করা হচ্ছে, টেকনোলজির মাধ্যমে। এটাও এক ধরনের আইনের সংজ্ঞার কাছাকাছি পড়ে, মানে আইন দিয়ে কি করে দিন শেষে মানুষের বিহেভিয়ারকে রেগুলেট করে। আজকাল দেখতে পাচ্ছি টেকনোলজি দিয়ে আপনার আমার বিহেভিয়ারকে কি করা হচ্ছে, রেগুলেট করা হচ্ছে। এই কারণে একটা ইন্টারেস্টিং স্টাডি হয়েছিল, এটা প্রফেসরের নামটা একটু খেয়াল রাখেন, প্রফেসর লরেন্স লেসিক। উনি হচ্ছে এমআইটির আসলে এবং হার্ভার্ডেরও কম্পিউটার সায়েন্সের প্রফেসর। উনি একটা থিওরি দিয়েছেন, উনি থিওরি দিয়ে বলছেন যে বর্তমান জামানায় এই 4th ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের সময় অ্যালগোরিদম অথবা হচ্ছে টেকনোলজি ইজ ইকুইভ্যালেন্ট টু ল। উনি এই জিনিসটাকে এইভাবে বলেছে, এই একটা ডাইমেনশন দিয়ে, যে সোসাইটিতে যখন কোনো একটা মার্কেট, কোনো একটা কিছু ঘটনা ঘটে, সেখানে ল সেটাকে রেগুলেট করে, মার্কেট রেগুলেট করে, নর্ম রেগুলেট করে। এটার সাথে উনি অ্যাড করলেন আর্কিটেকচার, যেটাকে আপনি অ্যালগোরিদম হিসেবে মনে করতে পারেন। উদাহরণ হিসেবে আপনার আমার ক্যামেরার সামনে ফ্রন্ট ফেসিং যে ক্যামেরা আছে, মোবাইলের মধ্যে ফ্রন্ট ফেসিং ক্যামেরা আছে বলি তো এখন মুখ পাউট করে আমরা ছবি তুলি, তাই না? তাহলে এটা নতুন মার্কেট ক্রিয়েট করেছে। আবার এটা এক ধরনের সেলফি কালচার তৈরি করেছে। আবার এইটার জন্য মানুষ এখন এটা কুইক কিছু করতে চায়, এটা ফেসবুকে যে প্রোডাক্ট রিলস অথবা টিকটক এগুলি আসছে। তার মানে কি, একটা টেকনোলজি আপনার আমার মার্কেটকে, আপনার আমার নর্মকে, আপনার আমার লকে কিন্তু চেঞ্জ করে দিচ্ছে। এটাই হচ্ছে এখন বাস্তবতা। তার মানে এটা নতুন একটা থিওরি, এটা মাথায় রাখবেন যে টেকনোলজি এখন আমার আপনার সব কিছুকে নিয়ন্ত্রণ করছে, আপনার আমার কালচারকে, আপনার আমার মার্কেটকে, আপনার আমার দেশের আইনকে করছে, ঠিক আছে। এখন আসি, এইটা একটু দেখেন, আমি জানি না আপনারা কয়জন এই শব্দটার সাথে পরিচিত, নাজিং। কোনো টেকনোলজি কিন্তু নিউট্রাল না, প্রতিটা টেকনোলজির একটা করে নাজিং ইফেক্ট আছে। এটা একটা থিওরি 2009 সালে এই যে রিচার্ড এইচ টেলর অ্যান্ড কাস আর সানস্টেইন, ওনারা আসলে ইয়েলের বিহেভিয়ারাল ইকোনমিক্সের প্রফেসর। ওনারা এই থিওরি দিয়ে নোবেল প্রাইজ পেয়েছিল ইকোনমিক্সে। ওনার থিওরিটা কি, এই থিওরিটা, ওনাদের থিওরিটা, এই নাজিং থিওরিটা আমি 2টা ছবি দিয়ে বোঝাই। এই যে এই ছবিটা দেখছেন, এটা হচ্ছে জার্মানির আপনার এই যে মিউনিখে আপনার একটা পাতাল রেল স্টেশনের ছবি। জার্মান গভর্নমেন্টের টার্গেট হচ্ছে 2030 সালের মধ্যে জার্মানিতে 0 কার্বন এমিশন করবে। তার মানে কি, জনগণকে এই যে কার্বন এমিট করে এই ধরনের টেকনোলজি, মোর ফিউয়েল কনজাম করে অথবা ইলেকট্রিসিটি কনজাম করে, এরকম টেকনোলজি ব্যবহার কমাইতে হবে। তো জার্মানিরা কি বন্দুক দিয়ে অথবা গুম খুন করে কি আসলে এভাবে জনগণকে মানাবে? না, ওরা নাজিংয়ের মাধ্যমে করবে। কিভাবে? এই যে সিঁড়ির মধ্যে ওনারা পিয়ানো ডিজাইন করে দিলেন, ওটার মধ্যে সেন্সর আছে, আপনি প্রতিটা স্টেপ দিবেন, পিয়ানোর মধ্যে কিন্তু শব্দ হবে, এমন লোকজন মজা পেয়ে গেছে। এখন দেখেন কয়জন এসকেলেটর চড়ছে অথবা কতজন এই সিঁড়িতে চড়ছে। তাই তাকে আমি কি ভয় দেখিয়েছি? না, কিন্তু তাকে আমি এমনভাবে ডিজাইনটা, টেকনোলজিটা এমনভাবে ডিজাইন করলাম, আর্কিটেকচারটা এমনভাবে ডিজাইন করলাম যে আমি যেভাবে চাই সে সেভাবেই বিহেভিয়ার করছে। আরেকটা উদাহরণ দিয়ে বলি, এই ছবিটা আপনারা কখনো দেখেছেন কিনা। এটা হচ্ছে ইউরিনালের মধ্যে একটা মাছির ছবি, বিদেশে যদি যান অনেক এয়ারপোর্টে দেখবেন। এটা ঘটনাটা আসছিল স্টকহোম এয়ারপোর্টে, বিশাল সমস্যা, ছেলেদের ইউরিনালে ইউরিন চারপাশে ছড়ায় ছিটায় থাকে, ওরা খালি ক্লিন করছে ক্লিন করে কুল পাচ্ছে না। এখন সমস্যাটা কীভাবে সলভ করা যায়? কিছুই না, একজন করলেন কি, ওটার মধ্যে একটা মাছি এঁকে দিলেন, তারপর সমস্যার সমাধান শেষ। কেউ আর এখন বাইরে প্রস্রাব করে না, এই মাছিকে টার্গেট করে প্রস্রাব করে। হ্যাঁ, হাসতেছেন, কিন্তু খেয়াল রাখবেন এই যতগুলি টেক প্ল্যাটফর্ম আছে তারা যখন প্রোডাক্ট ডিজাইন করে, আপনার আমার সাইকোলজিকে মাথায় রেখে কিন্তু প্রোডাক্ট ডিজাইন করে, নাজিং এফেক্ট।
তার মানে তারা এমনভাবে প্রোডাক্টটাকে রং থেকে শুরু করে প্রতিটা জিনিস এমনভাবে এটা ডিজাইন করা হবে যে তারা যেভাবে চায় অলমোস্ট সেভাবেই আমরা বিহেভিয়ার করব। তার মানে আমরা যখন এই যে টেকনোলজির কথা বলছি, ভবিষ্যতে টেকনোলজি কি হবে, সেখানে কিন্তু এই ইউরোপে এটা নিয়ে কথাবার্তা হচ্ছে যে টেকনোলজি শুড বি হিউম্যান সেন্ট্রিক। ঠিক আছে, এটা এমনভাবে হওয়া যাবে না যেটা হিউম্যানের কি করে, ক্ষতি করে, কারণ টেকনোলজি এটা কি আছে, নাজিং এফেক্ট আছে। কেন এই প্রশ্নটা আনলাম আপনাদের সামনে, কারণ গ্লোবালি ইন্টারনেট গভর্নেন্স নিয়ে যখন কথাবার্তা হয় তখন টেক প্ল্যাটফর্মগুলিকে আমরা কীভাবে রেগুলেট করব, সেটার একটা বড় অংশ হচ্ছে যে টেক প্ল্যাটফর্মগুলো এই নাজিং থিওরি অ্যাপ্লাই করে একটা টোটাল জনগোষ্ঠীকে কীভাবে কি করছে, নিয়ন্ত্রণ করছে। উদাহরণ আপনাদের সামনে ক্যামব্রিজ অ্যানালাইটিকা, যুক্তরাষ্ট্রে 2016 সালের প্রেসিডেন্সিয়াল ইলেকশন, এটা সবচেয়ে একটা ক্লাসিক এক্সাম্পল যে কিভাবে নির্বাচনের আগে একটা বিশাল জনগোষ্ঠীর পারসেপশনকে ম্যানিপুলেট করে ভোটের রেজাল্ট পাল্টায় ফেলা যায়। এবং পরের বছর কিন্তু এটা সাকসেসফুলি অ্যাপ্লাই করা হয় ব্রেক্সিট ইলেকশনে, ইউকের সোকল ডেভেলপমেন্ট নেশন, তারা কিন্তু এটার আচ্ছা আমি যাই। আচ্ছা, একটু আগে সাইবার ক্রাইম নিয়ে কথাবার্তা হচ্ছিল, সরি, আমরা উকিলরা আছে খুব বিপদে। কেন? কারণ সাইবার ক্রাইম আসলে কোন জায়গা থেকে হয় এটা আমরা এখন একটু গ্লোবালি চিন্তার বিষয়, কারণ ট্রান্সন্যাশনাল ইন নেচার। আমি এই জিনিসটাকে একটু পড়ি। কেন? কারণ গ্লোবাল ইন্টারনেট গভর্নেন্স নিয়ে যখন কথা বলবো তখন আসলে জুরিসডিকশন, অধিক্ষেত্র আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। আচ্ছা, এটা আমি একটা জায়গা থেকে নিয়েছি কিন্তু ঘটনাটা সত্যি, আমি শুধু নামগুলি আর দেশগুলো একটু চেঞ্জ করে দিয়েছি। ঘটনাটা হয়েছে যে জেমি অলিভার নামে একটা বিখ্যাত ব্রিটিশ কুক আছে, তো সে কি করলো, সে মানে একটা ওয়েবসাইট তৈরি করলো। এখন হুয়ান একজন হ্যাকার, সে গেল কি ব্রাজিলে বসে একটা আনঅথরাইজ অ্যাক্সেস নিল সেই ওয়েবসাইটে। ঠিক আছে, কার ওয়েবসাইটে? ব্রিটিশ কুক জেমি অলিভারের। তো হুয়ান মানে জুয়ানের উচ্চারণটা আসলে ইউরোপে হবে হুয়ান gained remote access to the Jemi's web server through a hacked computer in South Africa while using a VPN service in Greece. Jemi hosts his website at hosting provider LeaseWeb in the Netherlands. আচ্ছা, সে কি করলো? হুয়ান আসলে হ্যাক করে কি দিল? হুয়ান hacked the website of Jamie Oliver in order to spread ransomware to computers that are vulnerable to particular vulnerability in Adobe software. মনে করেন যে পিডিএফ ফাইলগুলিতে সে আসলে র্যানসামওয়্যার ঢুকাই দিল, এবং এটা খালি ইমেল টিমেল দিল আর অনেক কিছু করলো, অনেকে পিডিএফ ফাইলটা নিয়ে হয়তো ডাউনলোড করে ইনফেক্টেড হলো। The ransomware automatically installs itself in vulnerable computers. The ransomware infected the computers of thousands of people in United States, Germany, Bangladesh. Infected computers connect through a Tor server, through a command and control server. ঠিক আছে, লাস্টে কি করলো দেখেন, হুয়ান হোস্ট হিজ কমান্ড অ্যান্ড কন্ট্রোল সার্ভার এট আ হোস্টিং প্রোভাইডার এট বুলগেরিয়া। হুয়ান হিমসেলফ কানেক্টস টু হিজ সার্ভার থ্রু হিজ ভিপিএন সার্ভিস ইন গ্রিস। দেখেন ভাই, কিসের মধ্যে কি পান্তাভাতে কি, কয়টা দেশ গুনা দেখেন, ব্রাজিল, ইউকে, সাউথ আফ্রিকা, গ্রিস, নেদারল্যান্ডস, ইউনাইটেড স্টেটস, জার্মানি, বাংলাদেশ, বুলগেরিয়া, আর কি এই তো 9টা দেশ। এখন হুয়ানকে মনে করেন কোনো কারণে আমরা ধরলাম কোনো একটা দেশে, তার বিচারটা কোন দেশের আইনে হবে? গ্লোবালি এখন পর্যন্ত কোনো ইন্টারন্যাশনাল এমন কোনো ট্রিটি নাই যেখানে বলে যে মনে করেন যে অমুক দেশে যদি এমন একটা হ্যাকার ধরা পড়ে তাহলে করতে হবে, এমন কোনো ট্রিটি নাই। ঠিক আছে, তাহলে কি করতে হবে? বাইল্যাটারাল চুক্তির মাধ্যমে আসলে নিয়ে আসতে হবে। মনে করেন এই যে হুয়ান বাংলাদেশে যে কম্পিউটারগুলো ক্ষতি করলো, এখন হুয়ানকে ধরা হলো ব্রাজিলে, অ্যান্ড বাংলাদেশ গভর্নমেন্ট যদি হুয়ানকে এখন কি করতে চায়, ধরতে চায়, তাহলে হয় ব্রাজিলের সাথে আমাদের কি থাকতে হবে, একটা বাইল্যাটারাল চুক্তি থাকতে হবে, যেটাকে আমরা বলি মিউচুয়াল লিগ্যাল অ্যাসিস্ট্যান্স ট্রিটি। না হলে হুয়ানকে আমরা বাংলাদেশে এনে কি করতে পারবো না, বিচার করতে পারবো না। যে একটু আগে মাহফুজ বলছিল যে কি এরকম প্রচুর মেয়ে ভিকটিম শিকার হচ্ছে, একটা উল্লেখযোগ্য সংখ্যক সাইবার ক্রাইমের যারা পারপেট্রেটর তারা আসলে বিদেশে বসে এই কাজগুলো করছে। আনফর্চুনেটলি আমাদের ল এনফোর্সমেন্ট এজেন্সিজ যখন তাদের কাছে ডাটাগুলো চায়, তারা আসলে সবসময় সেই ডাটাগুলো দেয় না। তারা কোন ডাটাগুলোকে দেয়? যেগুলো তাদের কাছে এগুলো খুবই গুরুত্বপূর্ণ বিষয়, যেমন চাইল্ড পর্নোগ্রাফি তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ বিষয়, টেরোরিজম রিলেটেড কোনো একটা বিষয় তাদের জন্য খুব গুরুত্বপূর্ণ বিষয়, অনলাইন সেক্সুয়াল হ্যারাসমেন্ট, এই বিষয়গুলো হলে তারা খুব দ্রুত রেসপন্স করে। কিন্তু কোনো একটা মনে করেন যে মানবাধিকার কর্মীর বিষয়ে যদি কেউ ডাটা চাইলো, তখন ওইসব দেশ হয়তো রেসপন্স নাও করতে পারে। কেন? বলতে পারে যে তোমাদের দেশে হিউম্যান রাইটস রেজিম হয়তো আমাদের দেশে হিউম্যান রাইটস রেজিমের সাথে সমান তালে না। সো ব্যাপারটা হচ্ছে যে এই প্রবলেমটা কোথায়? কারণ টেক প্ল্যাটফর্মগুলি তো আসলে আমাদের দেশে লিস্টেড কোনো কোম্পানি না। আপনি ফেসবুকের কথা ধরেন অথবা ইউটিউবের কথা ধরেন, ওরা তো হচ্ছে ইউএসএতে এনলিস্টেড কোম্পানি। সো ইউএসএ যে ল তারা মানতে বাধ্য, তারা বাংলাদেশের ল মানতে বাধ্য না। তো আপনারা যখন অনলাইন স্পেসে এগুলো নিয়ে কাজ করছেন,
যখন আপনারা এই ধরনের ঝুঁকির সম্মুখীন হবেন এবং ল এনফোর্সমেন্ট এজেন্সিজের কাছে যাবেন, এটাও মাথায় রাখবেন যে ল এনফোর্সমেন্ট এজেন্সিজের আসলে কি আছে, এক ধরনের লিমিটেশন আছে। কেন? কারণ আমরা চাইলেই আমাদের কথা সবাই যে শুনবে ব্যাপারটা তা না। আর জাতি হিসেবে, রাষ্ট্র হিসেবে আমাদের ইন্টারন্যাশনালি প্রভাব তত বেশি না। আমরা কয় টাকার ইকোনমি, এটা আপনাকে বুঝতে হবে। আমরা বাংলাদেশের ফেসবুকের রেভিনিউ কত আর ইন্ডিয়াতে ফেসবুকের রেভিনিউ কত, এটা যদি আপনি কম্পেয়ার করেন, তাহলে ইন্ডিয়ান ল এনফোর্সমেন্ট এজেন্সির কাছ থেকে রিকোয়েস্ট গেলে আর বাংলাদেশের ল এনফোর্সমেন্ট এজেন্সির কাছ থেকে রিকোয়েস্ট গেলে কোনটা ফেসবুক শুনবে, এটা আপনারা নিজেরাই ভালো করে বুঝতে পারেন। তার মানে এখানে আসলে অনেকগুলো ফ্যাক্টর কাজ করে। তো এতগুলি কথা এই কারণে বললাম যে এটা আসলে গ্লোবাল ইন্টারনেট গভর্নেন্সের অংশ। রাষ্ট্র হিসেবে আমি যখন ঝুঁকির মধ্যে পড়ব, আমাকে ঝুঁকি থেকে মোকাবেলা করার জন্য গ্লোবালি এমন কোনো ট্রিটি নাই যে অন্য দেশগুলো শুনতে বাধ্য হবে। এবং এই অবস্থার মধ্যেই আসলে আমি মজা করে বলি যে চাচা আপন প্রাণ বাঁচা, ঠিক আছে? যে এখানে আমার টেক সেক্টরের লোকজনের খুব বেশি কিছু করার হয়তো অনেক সময় থাকে না। আচ্ছা, গভর্নেন্স কি আমি আর হয়তো আমার কতটুকু সময় আছে মনে হয় 5 মিনিট, না 5 মিনিটের মধ্যে আমি কয়েকটা কথা বলে আমি তাড়াতাড়ি শেষ করব। যে গভর্নেন্স বলতে একটা ধরেন ইউনাইটেড নেশনসের একটা সংজ্ঞা আছে যে দেখেন, দ্য এক্সারসাইজ অফ ইকোনমিক, পলিটিক্যাল অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ পাওয়ার। হ্যাঁ, ইট ইনক্লুডস দ্য মেকানিজম, প্রসেস অ্যান্ড ইনস্টিটিউশনস বাই হুইচ সিটিজেন্স আর্টিকুলেট দেয়ার ইন্টারেস্ট, এক্সারসাইজ দেয়ার রাইটস অ্যান্ড দেয়ার অব্লিগেশনস। খেয়াল করে দেখবেন গভর্নেন্সের ইস্যুটা একটা ইকোনমিক ইস্যু, একটা পলিটিক্যাল ইস্যু এবং একটা অ্যাডমিনিস্ট্রেটিভ ইস্যু। এখন ইন্টারনেট গভর্নেন্সের ক্ষেত্রে কি আছে, গ্লোবালি একটা আছে, আপনারা জানেন যে এই যে আমি এই স্লাইডটাতে পরে আসবো, একটু ওয়ার্ল্ড সামিট অন দ্য ইনফরমেশন সোসাইটি, আপনারা তো অনেকে হয়তো জানো, WSIS, ওইখানে কিন্তু ইন্টারনেট গভর্নেন্সের একটা সংজ্ঞা আছে। 2005 সালে তারা কিন্তু ফর্মালি এই ইন্টারনেট গভর্নেন্সের সংজ্ঞাটা অ্যাডপ্ট করেছে। এই সংজ্ঞাটা আমি একটু পড়ি, বোঝা দরকার। ইন্টারনেট গভর্নেন্স ইজ দ্য ডেভেলপমেন্ট অ্যান্ড অ্যাপ্লিকেশন বাই গভর্নমেন্টস। খেয়াল করবেন, ইন্টারনেট গভর্নেন্সের দায়িত্বটা গভর্নমেন্টদের হাতে দিয়েছে। কি অদ্ভুত! কেন আমি অদ্ভুত কথাটা বললাম আমি একটু পরে বলছি। The private sector and civil society in their respective roles of shared principles, norms, rules, decision making, procedures and programs that shape the evolution and use of the internet. তারা বলছে যে গভর্নমেন্ট মিলে আসলে এটা ইন্টারনেট গভর্নেন্সটা গ্লোবালি ঠিক করবে, প্রাইভেট সেক্টররা গভর্নমেন্টের সহযোগিতা হবে। কিন্তু আসলে কি তাই? ইন্টারনেটটা কে চালায়? আমি যদি এখন আপনাকে প্রশ্ন করি, আমি একটু এটা দেখাই, ইন্টারনেটটা আসলে কে চালায়? ইন্টারনেটটা কি আসলে কোনো গভর্নমেন্ট চালায়? মজার বিষয়টা হচ্ছে না, ইন্টারনেট তো আসলে কোনো গভর্নমেন্ট চালায় না। এটা তো কিছু প্রাইভেট টেক গ্রুপগুলো গ্লোবালি যারা, হ্যাঁ, তারা মিলেই তো চালায়। যেমন উদাহরণ আইক্যান, তাই না? তারপরে যে বিভিন্ন রিজিওনাল যে ইন্টারনেট রেজিস্ট্রি, এই যে এখানে অ্যাপনিকের নাম দেখতে পাচ্ছি, ওরাও তো যে গ্লোবালি ইন্টারনেটের যেই টেকনিক্যাল স্ট্যান্ডার্ডসগুলো নিয়ে তো কাজ করে, তাই না? তাহলে আপনার আমার প্রশ্ন, গ্লোবালি কি আসলে ইন্টারনেটটা গভর্নমেন্ট চালায়? না। তাহলে এই যে একটা গ্যাপ, মানে গভর্নমেন্টগুলো চাচ্ছে ইন্টারনেটের কন্ট্রোলটা আমরা নিব, কিন্তু ওরা আসলে এখনো বুঝতেই পারে না যে ইন্টারনেট বলে জিনিসটা আসলে কি, ঠিক আছে? এখন এখানে দুটো ভয়ঙ্কর ঘটনা ঘটে গেছে, যেটা বলে আমি আজকে শেষ করব, এই সাইডটাতেই আমি আসলে শেষ করব। সেটা হচ্ছে বিশ্ব দুটো ব্লকে ভাগ হয়ে গেছে। একটা ব্লক হচ্ছে চাইনিজ, রাশিয়ান, সাউথ আফ্রিকান, ইন্ডিয়ান ব্লক, আর একটা হচ্ছে আমেরিকান অ্যান্ড ওয়েস্ট ইউরোপিয়ান ব্লক। আমেরিকান অ্যান্ড ওয়েস্ট ইউরোপিয়ান ব্লকরা বলছে যে এখন ইন্টারনেটটা যেভাবে চলে, মনে করেন ইন্টারনেটের নেম অ্যান্ড নাম্বারগুলো যেভাবে অ্যাসাইন হয়, ইন্টারনেট টেকনিক্যাল স্ট্যান্ডার্ডসগুলো যেভাবে রিজিওনাল ইন্টারনেট রেজিস্ট্রি দ্বারা ঠিক করা হয়, হ্যাঁ, যেভাবে শুধুমাত্র ওই সাবমেরিন কেবলের বিষয়গুলো হয়তো বিভিন্ন দেশের কোম্পানিগুলো দেখে, এটা ছাড়া ইন্টারনেটের যে বিষয়গুলো সেগুলো আসলে প্রাইভেট টেক গাইডের এই যে ভলান্টারি অর্গানাইজেশনগুলো সেগুলো দেখে, সেটা সেভাবেই থাকুক। এটা হচ্ছে আমেরিকানরা এবং ইউরোপিয়ানরা চায়। কিন্তু রাশিয়ান এবং চাইনিজরা চায় মোর কন্ট্রোল ওভার দ্য ইন্টারনেট। তারা বলছে যে না, শুধুমাত্র এই সাবমেরিন কেবল না, ইন্টারনেটের সমস্ত কিছু, এমনকি এই যে ইন্টারনেটের যে নেম অ্যান্ড নাম্বার যে অ্যাসাইন অথবা HTTPS প্রোটোকলগুলো অথবা যে বিভিন্ন ধরনের ইন্টারনেট রেজিস্ট্রিগুলো, এগুলো সবগুলি গভর্নমেন্টের মেকানিজমের আন্ডারে আসতে হবে, লয়ের আন্ডারে আসতে হবে। তারপরে এটা নিয়ে আমরা কথা বলবো। গ্লোবালি এটা নিয়ে ক্যাচাল লেগে আছে, ঠিক আছে? এখন আপনারা টেক গাইডরা ঠিক করেন যে আমরা কোনটা চাই। আমরা কি অ্যাজ ইট ইজ যেভাবে আছে সেভাবে চাই, নাকি রাশিয়ান এবং চাইনিজ গভর্নমেন্টের কন্ট্রোলে আসবে এই ধরনের কোনো ইন্টারনেট চাই? এটা আপনারাই ভালো জানেন। আপনার বাংলাদেশকে ঠিক করতে হবে যে বাংলাদেশ আসলে কোন সাইডে যাবে, আমেরিকা চাইনিজ এবং রাশিয়ান সাইডে যাবে,
নাকি আসলে আমেরিকান ইউরোপিয়ানদের সাইডে যাবে, এটা গ্লোবাল পলিসির বিষয়। কিন্তু দিন শেষে ওই যে কিসের মধ্যে কি পান্তা ভাতে ঘি, কোথায় গভর্নমেন্ট, কোথায় ইন্টারনেট টেকনিক্যাল বিষয়, আর কোথায় সাইবার ক্রাইম, আর কোথায় এটা কি, সবগুলো কিন্তু এক সূত্রে গাথা। এটা বলে লাস্ট আবার বলছি, সামনের দিকে কিন্তু একটা বড় ঝড় আসতে যাচ্ছে আমাদের সামনে, সেটা হচ্ছে গ্লোবাল কমপ্লায়েন্স। একটু আমি অনেক কথা বলার ছিল, আমি একটু জাম্প করে যাই, সরি। আমি শুধু এইটা দেখাবো আপনাদেরকে, সরি। আমি ইয়ে করতে, কই গেল, যেহেতু আধা ঘন্টা সময়। আচ্ছা, কই গেল? এই একটা লিস্ট দেখেন আপনারা, এটা যাচ্ছে না কেন? আগে যাচ্ছে না, একটু স্লাইডটা আগে দেওয়া দরকার। আগের স্লাইড, হ্যাঁ এটা এটা দেখেন। আমি বেশ কিছু রুলস অ্যান্ড রেগুলেশন ইয়ে করতে যাচ্ছি। আপনারা যারা কাজ করেন এই সেক্টরে, হয় টেকনিক্যাল হার্ডওয়্যার নিয়ে কাজ করেন, সফটওয়্যার নিয়ে কাজ করেন, অথবা ধরেন আউটসোর্সিং করেন, যাই কিছু করেন না কেন, যখনই কোনো ক্লায়েন্ট থেকে আপনারা কোনো ধরনের অর্ডার পাবেন এবং কোনো ধরনের প্রোডাক্ট ডেভেলপ করছেন, হয় আপনাকে অথবা সেই ক্লায়েন্টকে, মানে আপনার যেই বায়ার অথবা অর্ডার দিয়েছে, তাদেরকে কিন্তু এসব জিনিস কমপ্লায়েন্স করতে হবে। একটা ছোট্ট উদাহরণ দিয়ে শেষ করি আজকে। আপনার ক্লায়েন্ট যদি ইউরোপিয়ান কোনো ক্লায়েন্ট হয় এবং সে যদি আপনাকে কোনো ডাটা প্রসেস করতে দেয়, তাহলে এই ফোরাম ফর ডিসপিউট সেটেলমেন্টটা কখনো সে বাংলাদেশ রাখবে না, হয় সে রাখবে সিঙ্গাপুর, নয় হংকং, অথবা তার দেশের ফোরাম। এবং তাই সে আপনাকে বলবে আরবিট্রেশন ক্লজ, কোনো ধরনের ঝামেলা হলে আমরা যাব আরবিট্রেশন ক্লজে। কারণটা কি? কারণ হচ্ছে বাংলাদেশে কোনো ডাটা প্রোটেকশন অ্যাক্ট নাই। সো কোনো কারণে যদি ইউরোপিয়ান কোনো নাগরিকের ডাটা আপনি প্রসেস করার সময় লিক হয়ে গেল, অথবা হারায় গেল, অথবা নষ্ট হইল, তাহলে ইউরোপিয়ান কোর্টে ওই আপনার যে ওয়ার্ক অর্ডার দিয়েছে তার নামে মামলা হবে, এবং সেটা হবে $1 মিলিয়ন মামলা। ঠিক আছে? সো এবং আমাদের দেশে যদি এই বছরের মধ্যে ডাটা প্রোটেকশন অ্যাক্ট পাস করে ফেলা হয়, তাহলে সামনের দিকে যেটা আসতে যাচ্ছে সেটা হচ্ছে প্রাইভেসি ইম্প্যাক্ট অ্যাসেসমেন্ট। তার মানে প্রতিটা ইনস্টিটিউশনকে বছর শেষে একটা রিপোর্ট দিতে হবে, সেটাকে বলবে প্রাইভেসি ইম্প্যাক্ট অ্যাসেসমেন্ট। এবং এটার বিশাল বড় সেক্টর, বিজনেস সেক্টর। আপনাদের জন্য সম্ভাবনা যেমন আছে, আবার একই সাথে আমাদের দেশের বিজনেস হাউসগুলো এটার জন্য প্রস্তুত না। সবার আগে অ্যাফেক্টেড হবে হচ্ছে ব্যাঙ্কগুলো, সবার আগে অ্যাফেক্টেড হবে যারা ডাটা প্রসেস করে, সেন্সিটিভ ডাটা প্রসেস করে তারা। আর বিষয়টা হচ্ছে আমরা কি এগুলি জানি কিনা, এবং আমাদের দেশে আইনগুলো কি, এই যে গ্লোবালি এই যে ইউরোপিয়ান ইউনিয়নের জিডিপিআর, অথবা এই বছরের অলরেডি ইউরোপিয়ান এআই অ্যাক্ট, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অ্যাক্ট পাস হয়ে গেছে। ইউএসএতে প্রেসিডেন্সিয়াল অর্ডারের মাধ্যমে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স গাইডলাইন করা হয়েছে। এগুলো সবগুলি কিন্তু বেঞ্চমার্ক হয়ে যাবে। কেন? কারণ আপনি যার সাথেই বিজনেস করেন না কেন, তারা কিন্তু ওই দিন শেষে ওই বাই ডিফল্ট ইউরোপিয়ান স্ট্যান্ডার্ড অথবা আমেরিকান স্ট্যান্ডার্ড ফলো করবে। তো আমরা কি এগুলো নিয়ে আলোচনা করছি কিনা? আমার মনে হয় সামনের দিকে আমরা যারা লয়ার আছি এবং আপনারা যারা টেক গাই আছেন, তাদের সাথে আরও বেশি বসা দরকার, স্পেশালি ইন কমপ্লায়েন্স ইস্যু এবং গ্লোবাল ইন্টারনেট ইস্যু। এই বলে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি, যেহেতু আজকে সময় স্বল্পতা, আর বেশি কথা বলা যাবে না, হয়তো পরে আমরা আরও আলোচনা করবো। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। ধন্যবাদ সামিম ভাই।